নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিকের যে 58,000 প্যানেল প্রকাশের ওপর ডিভিশন বেঞ্চ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল গত 20 ডিসেম্বর, সেই যে অর্ডারটি বেরিয়ে এসছে ডিভিশন বেঞ্চ থেকে, জাস্টিস সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ থেকে, সেই অর্ডারটি নিয়ে আলোচনা করব। সেই অর্ডার কপিটিকে আমরা ছোট্ট করে ডিটেলসে বাংলায় আলোচনা করার চেষ্টা করব যে কেন প্রাথমিকের সেই প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ দিলেন ডিভিশন বেঞ্চ এবং নতুন কী কী নির্দেশ দেওয়া হলো পর্ষদকে এবং সিবিআইকে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তীতে কি প্যানেলটি পাবলিশড হতে পারে সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তো দেখুন, এই যে মামলাটি মূলত পর্ষদ এবং অনেকেই গেছিলেন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে। এখানে বলা হয়েছে, দেখুন, মোট 14টি পয়েন্টে জাজমেন্টটাকে এলাবোরেট করা হয়েছে। প্রথম পয়েন্টে, 1 নম্বর পয়েন্টে এখানে বিচারপতি বলছেন যে অল দ্য অ্যাপিলস অ্যারাইজিং আউট অফ অ্যান অর্ডার ডেটেড 12th ডিসেম্বর 2023 আর টেকেন আপ টুগেদার ফর কনসিডারেশন। অর্থাৎ 12ই ডিসেম্বর মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের যে অর্ডারটি দেওয়া ছিল যে প্রাইমারি বোর্ডকে ডিপিএসসিগুলো থেকে প্যানেল কালেক্ট করে বিচারপতির কাছে উপস্থিত করতে হবে, তো সেই যে অর্ডারটিকে চ্যালেঞ্জ করে বোর্ড গেছিলেন ডিভিশন বেঞ্চে, তো সেই সমস্ত যে অ্যাপিলগুলো পড়েছিল সেই অ্যাপিলগুলোকে একত্রে এখানে কিন্তু হেয়ারিং করা হয়েছে এবং অর্ডারটা দেওয়া হয়েছে। 2 নম্বরে এখানে মূলত যে রিট পিটিশনটা অরিজিনালি ফাইল হয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, সেই রিট পিটিশনটার ব্যাকগ্রাউন্ডটা বলা হয়েছে যে রিট পিটিশনার চ্যালেঞ্জ করেছিলেন একটি প্রাইভেট রেসপন্ডেন্টকে, যিনি প্রাইমারিতে চাকরি করছিলেন, তিনি নাকি টেট পাস না করেই চাকরি করছেন এমন অভিযোগ নিয়ে রিট পিটিশনার চ্যালেঞ্জ করেছিলেন। তারপরে যেটা বলা হচ্ছে যে সেই রিট পিটিশনারটা দাবি করেছিলেন যে প্রার্থী চাকরি করছেন তার চাকরিটাকে বাতিল করতে হবে এবং যে রিট পিটিশনার তিনি রিট ফাইল করেছিলেন তার রেজাল্টটাকে পাবলিশ করতে হবে পর্ষদকে, তিনি কত পেয়েছেন সেটা দেখাতে হবে। এবং আরেকটি বিষয় যে সিবিআইকে এই পুরো প্রসেসটাকে ইনভেস্টিগেট করতে হবে। তো বিচারপতি 3 নম্বর পয়েন্টে একটি খুব সুন্দর কথা বলছেন যে ইট ইজ এলিমেন্টারি দ্যাট দ্য রিট পিটিশনার্স হ্যাভ টু ফার্স্ট এস্টাবলিশ দেয়ার লিগ্যাল রাইট as a duly qualified TET 2014 candidates in order to get a relief whatever the nature of the proceeding may be। অর্থাৎ যিনি রিট ফাইল করেছিলেন অরিজিনালি, তাকে আগে লিগ্যাল রাইটটাকে এস্টাবলিশ করতে হবে যে তিনি টেট কোয়ালিফাইড, তারপরে তিনি যদি কোনোখানে বঞ্চিত হন তাহলে তাকে রিলিফ দেওয়া যেতে পারে। The writ petitioner have participated in TET 2014 examination। তারপরে রিট পিটিশনার তিনি 2014 টেটে করেছিলেন, পার্টিসিপেট করেছিলেন, 2016তে রেজাল্ট বেরিয়েছিল। তারপরে বোর্ড একটি নোটিশ জারি করে জানায় যে যারা অরিজিনাল ওএমআর দেখতে চায় তাদেরকে একটি পেমেন্ট করতে হবে। তো সেই সময়ে রিট পিটিশনার তিনি অরিজিনাল ওএমআরের জন্য অ্যাপ্লাই করেননি। তারপরে 2019 সালে তিনি একটি রিট ফাইল করেন একটি প্রাইভেট রেসপন্ডেন্টকে উদ্দেশ্য করে, যে সেই প্রাইভেট রেসপন্ডেন্ট ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তারপরে দ্য পিটিশনার ওয়ার সাকসেসফুল ইন দ্য সেড প্লি, অর্থাৎ যেই পিটিশনার রিট ফাইল করেছিলেন তিনি সাকসেসফুল হয়েছিলেন, তার কারণ তিনি যার বিরুদ্ধে মামলা করেছিলেন যে যিনি ইললিগালি চাকরি পেয়েছেন, তো সত্যি করে দেখা গেছে যে তিনি ইললিগালি চাকরি পেয়েছেন। তারপরে তার চাকরিকে ক্যান্সেল করা হয়েছে অ্যালং উইথ 94% ফাউন্ড বাই দ্য সিবিআই। তো এর সাথে সাথে 94 জন ব্যক্তিরও চাকরি ক্যান্সেল করা হয়েছে, যেটা সিবিআই খুঁজে পেয়েছিল ডিউরিং ইনভেস্টিগেশন অ্যাজ ইনএলিজিবল, যেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে পাওয়া গেছিলো এবং সেটাকে বোর্ডও কিন্তু কমিট করে নিয়েছে যে তারা ইনএলিজিবল ক্যান্ডিডেট ছিল। 4 নম্বর পয়েন্টে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা প্রে করেছেন যে কনস্টিটিউশনাল কোর্ট যে প্যানেলটা পাবলিশ করতে বলেছেন বিচারপতি সিনহা, সেই কোর্ট সেটা করতে পারে, তার কারণ কোর্টের সেটা রাইট রয়েছে। কোর্ট যদি কোনো প্রক্রিয়ায় মনে করে যে সেই প্রক্রিয়ার মধ্যে কোনো কিছু ভুল রয়েছে, তাহলে কনস্টিটিউশনাল কোর্ট কিন্তু তাদের বিষয়টা জানতে পারে, অরিজিনাল বিষয়গুলোকে করতে পারে, চাইতে পারে এর কাছ থেকে, বোর্ডের কাছ থেকে। এখানে বিচারপতি যেটা বলছেন জাস্টিস সৌমেন সেন যে কনস্টিটিউশনাল কোর্ট অবশ্যই জানতে পারে, কিন্তু কনস্টিটিউশনাল কোর্টের কাছে যিনি জানতে চাইছেন বা যিনি যে রিট ফাইলটা করেছেন তার আগে ফাউন্ডেশনাল রাইটটা থাকতে হবে, অর্থাৎ তিনি আগে টেট পাস করেছেন কিনা সেটাকে আগে এস্টাবলিশ করতে হবে, তা নইলে সেটা হবে না। তার জন্য তিনি সিবিআইকে যেটা ডিরেক্ট করছেন, সিবিআই টু ফাইল অ্যান এফিডেভিট টু শো ওয়েদার দ্য রিট পিটিশনার্স কুড হ্যাভ বিন
considered as state qualified candidates for 2014 on the basis of the record seized by the CBI. তো সিবিআইকে তিনি বলছেন একটি রিপোর্ট ফাইল করতে, যেখানে সিবিআই জানাবে যে সমস্ত তথ্যগুলো সিবিআই সিজড করেছে প্রাইমারি বোর্ড থেকে, সেই তথ্যের ভিত্তিতে যে পিটিশনার ফাইল করেছেন তো তিনি টেট কোয়ালিফাই করেছেন কিনা। The question arises whether the petitioner would be entitled to know the result of 2014 examination, and in the event it is found that they have qualified, then other constitutional reliefs can be considered depending upon the nature and gravity of the allegation leveled by the writ petitioner against the board. অর্থাৎ বলছে রিট পিটিশনের যদি টেট কোয়ালিফাই এটা যদি দেখা যায়, তাহলে তারপরে তিনি যা জানতে চাইছেন বোর্ডের বিরুদ্ধে তার যা অভিযোগ রয়েছে সেগুলোকে শোনা হবে। উই হ্যাভ হেয়ার্ড মিস্টার বিল্লোদল ভট্টাচার্য লার্ন DSGI appearing for the CBI. The learned DSGI has submitted that the investigation is still continuing and they have seized number of documents from the office premises of the board and the office of the confidential service provider. অর্থাৎ সিবিআইয়ের পক্ষ থেকে মিস্টার বিল্লোদল ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন সেটা এখনও চলছে এবং সিবিআই অনেক ডাটা নাকি সিজ করেছে প্রাইমারি বোর্ড থেকে, এবং কনফিডেন্সিয়াল যে সার্ভিস প্রোভাইডার যারা ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকেও তারা অনেক তথ্য নিয়েছেন। দ্য লার্নড সিঙ্গেল জাজ ইন দ্য ইম্পিউন্ড অর্ডার অফ 12 December 2023 directed for production of district wise panel list in terms of Rule 8 of the recruitment rules as claimed to have been forwarded by the respective primary school council. অর্থাৎ সিঙ্গেল জাজ 12 ডিসেম্বরের অর্ডারে রুল 8 মেনে ডিপিএসসি থেকে যে প্যানেলটা পাবলিশ করার কথা বলেছিলেন। দ্য গ্রিভেন্স অফ দ্য অ্যাপেলেন্স ইজ দ্যাট দ্য লার্ন সিঙ্গেল জাজ উইদাউট ফার্স্ট ডিসাইডিং দ্য লিগাল রাইট বিং এস্টাবলিশড বাই দ্য রিট পিটিশনার অ্যান্ড দ্যাট দ্য স্টেপস টেকেন বাই দ্য বোর্ড অ্যাজ স্টেটেড ইন প্যারাগ্রাফ 6। অর্থাৎ বোর্ড যেটা বলছে যে লার্ন সিঙ্গেল জাজ যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা দিয়েছেন মূলত রিট পিটিশনারের দাবিতে। তো রিট পিটিশন যিনি ফাইল করেছেন তার প্রাথমিকভাবে দাবি এটাই ছিল চাকরি বাতিল করা, এবং তিনি নিজেই টেট কোয়ালিফাই করেছেন কি করেননি সেটা দেখা আগে উচিত, তা নইলে তার লিগ্যাল রাইটটাই যদি না থাকে তাহলে সে কীভাবে প্যানেলকে চ্যালেঞ্জ করতে পারে, এটা বোর্ড বলছে। Stay petition has passed in the direction disregarding the fact that board had already published the merit list of all the M-panel candidates with details including the breakup marks and medium of caste and category wise। এবং বোর্ড যেটা বলছে যে আমাদের যে অ্যাপ্লিকেশানগুলো ফাইল করেছিলাম আমরা সিঙ্গেল জাজের কাছে সেগুলো তারা দেখেননি, সিঙ্গেল জাজ দেখেননি, তার কারণ আমরা একবার বলেছি বারবার যে আমরা প্যানেল একবার পাবলিশ করে ফেলেছি অলরেডি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, সেখানে সব কিছুই ডিটেলস আমরা দিয়েছি। It appears that the contention raised by Mr. L.K. Gupta, learned senior counsel appearing for the board, as stated in paragraph 6, has not been considered by the learned single judge in deciding the said issue, as it was incumbent upon the learned single judge to revisit the issue of Rule 8 afresh in terms of the order passed by this bench on 18th October 2023। অর্থাৎ এখানে বোর্ডের তরফ থেকে লক্ষ্মীকান্ত গুপ্ত তিনি আর্গিউ করছেন যে আমাদের অনেক কিছু কথা শোনা হয়নি, রুল 8 মেনে যে নতুন করে প্যানেল পাবলিশ করতে হবে সেটার যে প্রয়োজনীয়তা নেই, 18ই অক্টোবর ডিভিশন বেঞ্চের একটি অর্ডার এরকম কিছু একটা ছিল যে প্যানেল আবার নতুন করে পাবলিশ করতে নাও হতে পারে, তো সেগুলো আমরা বলেছি কিন্তু লার্ন সিঙ্গেল জাজ সেগুলো শোনেনি। এবার 9 নম্বর পয়েন্টে বিচারপতি ডিরেকশন দিচ্ছেন যে উই ডিরেক্ট দ্য সিবিআই টু ফাইল এ রিপোর্ট ইন দ্য form of an affidavit limited to the writ petitioner on the basis of the record seized on or before 3rd January 2024। অর্থাৎ 3রা জানুয়ারির মধ্যে সিবিআইকে একটি রিপোর্ট ফাইল করতে হবে ওই পিটিশনারের জন্য শুধুমাত্র যে সেই পিটিশনারটা টেট 2014 কোয়ালিফাই করেছেন কি করেননি। দ্য ম্যাটার স্ট্যান্ডস অ্যাডজন্ড টিল 4th January 2024। অর্থাৎ এই ম্যাটারটা 4ই জানুয়ারি 2024 অবধি অ্যাডজন্ড মানে স্থগিত রাখা হলো। ইন ভিউ অফ দ্য অ্যাপোসেন্ট অপারেশন অফ দ্য ইম্পিউন্ড অর্ডার ডেটেড 12th December 2023 শ্যাল রিমেন স্টেড ফর এ পিরিয়ড অফ 4 weeks ফ্রম ডেট অর আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ এর ভিত্তিতে ওপরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে বিচারপতি 12ই ডিসেম্বরের যে নির্দেশ দিয়েছিলেন প্যানেল প্রকাশ করার সেটাকেও 4 সপ্তাহের জন্য অর্ডার মানে স্টে দেওয়া হলো, স্থগিত করা হলো পরবর্তী অর্ডার না আসা অবধি। অর্থাৎ এই যে বিচারপতি অর্ডার দিয়েছিলেন অমৃতা সিনহা প্যানেল প্রকাশের এটাকে কিন্তু বাতিল করা হয়নি, এটাকে স্টে দেওয়া হয়েছে 4 সপ্তাহের। হাউএভার যাই হোক দ্য বোর্ড উইদাউট প্রিজুডাইস টু দ্য রাইটস অ্যান্ড কন্টেনশন ইন দ্য অ্যাপিল শ্যাল কন্টিনিউ উইথ দ্য টাস্ক অফ কালেক্টিং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট অ্যাজ ক্লেম টু হ্যাভ বিন
ফরওয়ার্ডেড বাই দ্য প্রাইমারি স্কুল কাউন্সিলস ইন দ্য মেন টাইম। অর্থাৎ এই 4 সপ্তাহের মধ্যে বোর্ডকেও কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ডিপিএসসি থেকে যে প্যানেলটা, সে প্যানেলটা যেন কালেক্ট করে তাদের কাছে রেখে দেয়। যদি দেখা যায় যে পিটিশনার টেট কোয়ালিফাই করেছেন বা বিচারপতির যদি মনে হয় যে এই প্যানেলটা পাবলিশ করতে হতে পারে, তাহলে বিচারপতি কিন্তু এই অর্ডারটা তাদেরকে দেবেন। অতএব তারা এটা ধরে নিয়েই যেন তারা এই যে কাজটুকু এই 4 সপ্তাহের মধ্যে যেন সেটুকু সম্পন্ন করে রাখে। তারা যেন এসে না বলে এটা যে আমাদের স্টে ছিল বলে আমরা এটা করতে পারিনি। অতএব স্টেও দেওয়া হয়েছে এবং তাদেরকে প্যানেলের যে কালেকশন করার যে কাজ সেটাও কিন্তু করতে বলা হয়েছে। বিচারপতি যে কোনো মুহূর্তে তাদেরকে সেটা পাবলিশ করতে বলতেও পারেন যদি বিচারপতির এটা মনে হয়। We make it clear that this order shall not prevent the CBI and ED to continue with the investigation and to take steps in accordance with law। অর্থাৎ সিবিআই এবং ইডিকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তারা যে ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছেন সেটা তাদের মতো চালাবেন, সেটাতে কোনো এফেক্ট যেন না পড়ে, সেটা তারা আইন অনুযায়ী যেভাবে চালাচ্ছেন সেভাবেই তারা চালাতে পারেন। 13 নম্বরে যেটা হয়েছেন, উই হ্যাভ হেয়ার্ড পার্থ সারথী সেনগুপ্ত, অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরি করছেন ইন সার্ভিস, তাদের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছিলেন, যারা বলছিলেন যে আমাদের বিরুদ্ধে যেন কোনো অ্যাডভার্স অর্ডার না দেওয়া হয়, তারাও যে ক্যান ফাইলগুলো করেছেন, বিচারপতি এখানে 13 নম্বর পয়েন্টে তাদের বিষয়টা উল্লেখ করে বলেছেন যে আপনাদের কোনো বিরুদ্ধে এমন কিচ্ছু অর্ডার যায়নি যে আপনাদেরকেও কিন্তু এখানে মামলায় পার্টি করা হবে বা আপনাদের কথা শুনতে হবে। যদি এমন কোনো অর্ডার আপনাদের বিরুদ্ধে পাস হয় তাহলে অবশ্যই আপনাদের কথা শুনবো। আপাতত আপনাদের ক্যানগুলোকে ডিসপোজ করা হলো, এটা কিন্তু লিখছেন 14 নম্বর পয়েন্টে। তো এই হচ্ছে জাজমেন্টের ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। কেন মূলত স্টে হয়েছে একটাই কারণে যে যিনি মামলাকারী, সেই মামলাকারীর কি কোনো লিগ্যাল রাইট রয়েছে এই মামলাটা করার, অর্থাৎ তিনি কি টেট কোয়ালিফাইড, তিনি যদি টেট কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে তাকে যদি বঞ্চনা করা হয়ে থাকে একমাত্র তবেই রাইট রয়েছে এই প্যানেলের ওপর চ্যালেঞ্জ করার। আদারওয়াইজ কিন্তু বিচারপতি এটা পরিষ্কার বোঝাতেই চাইছেন যে যদি মামলাকারীর কোনো লিগ্যাল রাইটই না থাকে তাহলে কিন্তু তিনি প্যানেল দেখতে পারবেন না, এরকমটাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।